কয়েক সপ্তাহের মধ্যেই ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদতুলিত হয়ে 2 জনের মৃত্যু। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তফা। ডাকসু নির্বাচনের শেষ প্রচার প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 মূলনীতি নিয়ে ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙা সহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। এদিকে রুহুল কবির রিজভির অভিযোগ, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে, যার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কোন দেশে পালিয়ে গেলেন? সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের উপর হামলার ঘটনায় ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক SI সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 23 আগস্ট 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর 12 ফুট উঁচুতে কবর দেওয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ
সমাবেশ করে তৌহিদ জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন একজন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় নানা উদ্বেগ। ৮০-র দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন দরবার শরীফ। নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ সহ অর্থনীতির কোনোই সিদ্ধান্ত আসবে না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতি সতেজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার। টাকা পাচারের প্রবণতা কমে যাওয়ায় দেশে রিজার্ভ বাড়ছে। ব্যাংকগুলোতে টাকা সংকট থাকলেও এখন ডলারের আর সংকট নেই বলেও জানান গভর্নর। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরই মধ্যে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যদিও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কয়েকটি দলে বিতর্ক শেষ হয়নি। এমন প্রেক্ষাপটে রাজধানীর হোটেলে আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যাংকার সহ সমাজের বিশিষ্ট জনরা অংশ নেন। এ সময় অনলাইনে যুক্ত হয়ে গভর্নর জানান, ব্যাংক খাতকে টেনে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। লাভ না করতে পারলে আগামীতে কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিতে পারবে না কোনো ব্যাংক। আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে, ব্যাংক প্রভিশন মিট করতে পারছে না, ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মিট করতে পারছে না। দুর্বল একটা ব্যাংক ধুকে যাচ্ছে, কিন্তু একদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, আরেকদিকে রিওয়ার্ড হিসেবে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 3, 4, 5 মাসের বেতন। এটা অ্যাকসেপ্টেবল না। দেশে ডলারের সংকট নাই, কিন্তু টাকার একটা সংকট আছে, অর্থাৎ টাকা অনেক মূল্যবান। এই যে টার্নের রাউন্ডটা, যেখানে টাকার কোনো দাম ছিল না, সবকিছু সবাই ডলারের পেছনে ছুটছিল, সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী করতে পেরেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই দেশের অর্থনৈতিক চেহারা পাল্টাবে না। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, ইটস অ্যান ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়া। নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে কয়েকটি দলের দাবির করার সমালোচনাও করেন আমির খসরু মাহমুদ। নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান আপনার পিআরের ইস্যুটা, জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিআর সিস্টেম নিয়ে আসবো। এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোনো বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না। কোভিড সময়ের দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনকার মতো নাজুক ছিল না বলে মন্তব্য করেন আলোচকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে উদযাপন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উদযাপনে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া, মইনিয়া, সাইদিয়া, মাইজ ভান্ডারিয়া। এতে সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। এত দয়ালু করে আল্লাহ ওনাকে পাঠিয়েছে, শুধু তাই নয়, দয়ালু করে আল্লাহ পাঠিয়ে ক্ষান্ত করেন। আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু দয়ালু করে পাঠাননি, আমাদের যাবতীয় পেরেশানি, মুশকিলাত, মুসিবত, দুঃখ দুর্দশা বিমোচনের জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া মোনাজাত ও র্যালির আয়োজন করেছে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। র্যালিটি বাসাবো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে আহলা দরবার শরীফ। পীরজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। আমরা ধিক্কার জানাই তাদের যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। আমিন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মহানগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় তারা পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরীর কালা মিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো সকালে শুরু হয় 54তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরীর 16 শহর, বিবিরহাট, মুরাদপুর, বদ্দারহাট, 2 নম্বর গেট, জিসি এবং ওয়াসা মোড় এলাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালের ষড়যন্ত্র করছে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতে এমন ষড়যন্ত্র। এছাড়া শুক্রবার রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছেন মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে পরিবেশও। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। নির্বাচনকে বানচাল করতেই এমন ষড়যন্ত্র বলে অভিযোগ উপদেষ্টার। ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মোস্তফা বলেন, 300 আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে। গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্সে নেই, তাদের বাঁচানোর জন্য বিএনপিরও একটি ভূমিকা থাকতে হবে বলেও মনে করেন তিনি। জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। শেষ সময়ের প্রচারে ভোটারদের কাছে টানতে আবাসিক হলে গিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা ছাত্রদল সমর্থিত বিবি প্রার্থীর। শিবিরের অভিযোগ, বহিরাগতরা আসছে প্রচারণায়, আর নারী ভোটারের উপস্থিতি কমতে পারে বলে শঙ্কা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
একদিন পরেই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার। শেষ সময়ের নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। শনিবার ছুটির দিন হওয়ায় প্রচারের কেন্দ্রে ছিল আবাসিক হলগুলো। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের শরণাপন্ন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এদিকে কেউ কেউ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে নানা আশঙ্কার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও ছিল কোনো প্রার্থীর। প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ট এখনো বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কাজ চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অপরাজনীতি করলে ছাত্রলীগের মতো লাল কার্ড খেতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, দলীয় রাজনীতি নয়, নিজের দায়িত্ব পালন করছি কিনা সেটাই তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে। শনিবার বিকেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত নির্বাচনী বিতর্কে এসব কথা বলেন তারা। বিতর্ক প্রতিযোগিতায় ডাকসুকে নিয়মিতকরণ এবং সিনেট শিক্ষার্থী প্রতিনিধি বাড়ানোর কথা বলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বলেন, ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তন করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, অপরাজনীতি বন্ধ করতে হবে এবং সুন্দর নেতৃত্ব হলে বাজেটে কোনো ঘাটতি হবে না। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছে সেই লড়াই অব্যাহত থাকবে বলে জানান ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে সেবা করব, সবার আগে আমার শিক্ষার্থী, আমাদের জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে স্বার্থ, সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। ধন্যবাদ। আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানেই হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮টি মূলনীতি নিয়ে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। দুপুরে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ নারীদের জন্য নিরাপদ পরিবেশ, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে ডাকসু নির্বাচনের ৯ম দিনেও চলছে প্রার্থীদের প্রচারণা।
জুলাই গণ অভ্যুত্থানে দেশের ৫৪টি জায়গায় ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি বাংলাদেশ। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির মুখপাত্র কান্তাসির মাহমুদ। তিনি বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও অন্তর্বর্তী সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করেছে, যা গণহত্যার বিচার না হওয়ার একটি নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন দাবি করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে ডুবে ৫ জন মারা গেছে। সকাল ৯টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াখালী থেকে আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন। এই ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সমর্থন না থাকলে প্রশাসন সাহায্য করে না, আর প্রশাসনের সাহায্য না পেলে পাথর তোলা বন্ধ করা এবং খাল উদ্ধার করা সম্ভব নয়। শনিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বাংলা ভিশন ডিজিটালের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ৬ সাংবাদিককে দেয়া হয় বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড। পরে আলোচনায় রিজওয়ানা হাসান বলেন, অবৈধভাবে পাথর তোলা বন্ধে কাজ করবে প্রশাসন, কিন্তু জলাশয় রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বরাবরই প্রশাসনের অনুপস্থিতি দেখা যাচ্ছে। সাদা পাথরের মতো বাঁকখালী নদীর দূষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না, এটা প্রশাসন ভাঙবে। কার 10তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেজন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনের, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে। প্রচন্ড বিরোধিতা, প্রচন্ড বাধার মুখে করা গেছে। মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দিবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তফা। ডাকসু নির্বাচনের শেষ প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 মূলনীতি নিয়ে জাকসুতে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।